আসসালামু আলাইকুম। আই গ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আতকিয়া আদিবা চৌধুরী। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিভিন্ন এলাকায় জশ্নে জুলুস র্যালি বের হয়েছে। রাজধানীর মতিঝিল এলাকায় আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, জশ্নে জুলুসের আয়োজক কারা এবং র্যালিতে উপস্থিতি কেমন দেখছেন, আর বক্তারাই বা কি বলছেন? জশ্নে জুলুসের আয়োজক হলো এখন বর্তমানে আমি যেখানে আছি কমলাপুর রেল স্টেশনে, সেখানে তারা পালন করছে। কমলাপুর রেল স্টেশনের পাশে যে মসজিদ রয়েছে সেই মসজিদ থেকে একটি র্যালি বের হয়েছে, বড় র্যালি। তারা বলছেন যে এই আজকে দিনটি খুব পবিত্র দিন, যে দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। সেই উপলক্ষে তারা মূলত রাজধানী জুড়ে তারা মিছিল করছে, তারা সাম্যের কথা বলছেন। তারা বলছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির বার্তা দিয়ে গেছেন পৃথিবী জুড়ে, এবং তিনি যে ন্যায়পরায়ণভাবে যে শাসন কায়েম করার কথা বলছেন, সেই বিষয় যেন লক্ষ্য রেখেই পৃথিবীতে শাসকরা যেন শাসন করেন, এটি তারা বলছেন। মিছিলটি কিছুটা দূরে এগিয়ে গেছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সেই মিছিলের দৃশ্য দূর থেকে দেখাচ্ছি, কারণ পুরো রাজধানী জুড়েই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী পৌঁছানোর জন্যই মূলত রাজধানী জুড়েই সব স্থান থেকেই ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিরা এই মিছিল করছেন। আমরা সেটি দেখছি পুরো রাজধানী জুড়ে, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সামাজিক সংগঠন সব স্থানেই আমরা এই মিছিলের দেখা পেয়েছি। তো আজকের এই দিনটি সত্যি ভালোবাসার শ্রদ্ধায় মোড়ানো একটি দিন, কারণ যেদিনে আমাদের পৃথিবীতে এসেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেই পৃথিবীতে এসে শান্তির বার্তা দিয়ে গেছেন। তার আগমনে জাহিলিয়াতের অন্ধকার ভেদ করে যে মশাল জেলে উঠেছিল, সেটি অবিস্মরণীয় একটি দিন বলা যায়। সেখানে তিনি ন্যায়, সাম্য, ক্ষমার, মানবিকতার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, শত শত বছর পরও সেই আদর্শে অনুপ্রাণিত মুসলিম উম্মাহ তারা বলছিলেন যে এই মুসলমান সমাজকে তারা বার্তা দিচ্ছেন যে যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে বা এ ধরনের কোনো ঘটনা যদি পরবর্তী সময় ঘটে, যেন সরকার প্রধান সে বিষয়ে করা শাস্তি আরোপ করেন। এটি তারা বলছেন যে অন্ততপক্ষে যে বার্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন পৃথিবী জুড়ে, সেই শাসন কায়েম করার চেষ্টা করা হোক। তো তারা যেন এটি মেনে চলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কটূক্তি কোনো কথা বলা হয়, সে বিষয়ে যেন সচিবালয় থেকে শুরু করে আইন প্রণয়ন জানি করা হয়, সেটি তারা বলছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলটি বিশাল বড় মিছিল, কারণ আমরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান দেখেছিলাম এবং বেশ কিছু এলাকায় দেখেছিলাম যে মসজিদ থেকে এই মিছিল বের হয়েছে, সেখানে তারা মিছিল দিচ্ছে এবং বিভিন্ন পতাকা, কালিমার পতাকা সহ বিভিন্ন পতাকা তারা উড়াচ্ছেন। সেই মিছিলের যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন দর্শন, সেগুলো যেন এই বাংলাদেশের মানুষ কায়েম করে, এবং এই যে এত এত পৃথিবীর পরিবর্তন, এত কিছু, তারপরও যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা রেখে ছোট ছোট বাচ্চারা যে এখনও এই দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসাবে তারা পালন করছে, এটি আসলে একটি বিশেষভাবেই খুব ভালো লাগার দিন, কারণ সব কিছুই যেন তারা বলছেন যে ন্যায়, সাম্য আর মানবতার যে দৃষ্টি তারা স্থাপন করেছেন, সেটি আগামীতে পালিত হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলটি পুরো লম্বা একটি মিছিল, কারণ এখান থেকে হয়তো তারা আরও বড় করবে সেই মিছিল, কারণ পুরো রাজধানী জুড়েই একই চিত্র। সকাল থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মগ্ন হয়ে পুরো রাজধানী জুড়েই এই মিছিল আয়োজন করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। আদিবা, দেখছিলাম ঈদে মিলাদুন্নবীর র্যালির খবর। ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগে ওয়াংচুক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভোরে 1 ঘণ্টার যাত্রাবিরতি করে। ভিভিআইপি টার্মিনালে অবস্থানকালে তার সাথে সৌজন্য দেখা করেন রাষ্ট্রপতি। ভুটানের রাজাকে সুবিধা মতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবে ভুটানের রাজাও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান।
নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভুটানের রাষ্ট্রপ্রধান। 3 দফা সময় বাড়িয়ে 9 বছরেও শেষ হয়নি শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। 14 কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ করতে সরকারের এখন ব্যয় হচ্ছে 39 কোটি টাকা। পুরনো সেতুটি ভেঙে ফেলার কারণে 3 বছর ধরে নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে যাত্রীদের। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। শরীয়তপুরের কীর্তিনাশা ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে। একটি সেতুর জন্য 3 বার দরপত্র আহ্বান করার পরও সেটি আলোর মুখ দেখেনি। ঝুঁকিপূর্ণ সেতুটি 2023 সালে ভেঙে ফেলা হয়েছে। এখন যোগাযোগের একমাত্র ভরসা ট্রলার ও নৌকা, আর এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। 1997 সালে কীর্তিনাশা নদীর উপর 105 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। 2015 সালে পুরনো সেতুটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়। 2017 সালে নাভানা কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান সেতুটির কাজ পায়। এতে ব্যয় ধরা হয় 14 কোটি টাকা। নির্মাণ কাজ শুরুর কয়েক মাস পর চলে যায় প্রতিষ্ঠানটি। এরপর 2021 সালে আবারও দরপত্র আহ্বান করা হয়। কাজ পাওয়া ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটিও 50% কাজ করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এখন তৃতীয় দফা সেতুটির কাজ চলছে। এতে ব্যয় ধরা হয়েছে 21 কোটি 25 লাখ টাকা। অথচ 2021 সালে সেতুটির ব্যয় ধরা হয়েছিল 14 কোটি টাকা। আমাদের মানে বাড়িতে যাইতে দেরি হয়, যদি তাড়াতাড়ি হতো তাহলে অনেক ভালো হতো। লক্ষ লক্ষ জনগণের যে দুর্ভোগ, যে কষ্ট, আকুল আবেদন জানাই আমাদের ব্রিজটা অতি অবিলম্বে আমাদের কাজ সম্পন্ন করার জন্য। এই ব্রিজটা যদি যত দ্রুত হয় তাহলে মানুষের অনেক উপকৃত হইতো। ব্রিজটা আমরা দেখতে চাই। এদেশের নাগরিক হিসাবে আমাকে এটি দাবি, প্রাণের দাবি, যে অসুস্থ মানুষ ঢাকাতে যাইতে পারে না। এলজিডির প্রকৌশলী মেহেদী হাসান জানান, সেতুটি নির্মাণে অনিয়ম ও দুর্নীতির জন্য আগের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করছি নেক্সট 6 মান্থের মধ্যে আমাদের কাজটি পিআরের কাছে সম্পন্ন হবে এবং 1 বছরের মধ্যে অ্যাপ্রোচ সহ সম্পূর্ণ কাজ শেষ করে ইনশাআল্লাহ আমরা নড়িয়াবাসী নড়িয়া ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবো বলে আশা রাখি। জন দুর্ভোগ লাঘবে দ্রুত সেতুটি নির্মাণের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। এবারে খেলার খবর ফুটবল। ফিফা আসিয়ান কাপের 28 জনের বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। তবে সেই তালিকায় নেই হামজা চৌধুরী সহ প্রবাসী খেলোয়াড়দের নাম। জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হবে আগামীকাল থেকে। সকাল 11টার মধ্যে রাজধানীর একটি হোটেলে অস্থায়ী ক্যাম্পে কোচ থমাস ঝুলির কাছে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে ফুটবলারদের। ধারণা করা হচ্ছে হামজা চৌধুরী, সৌমিত সোমরা সুযোগ বুঝে দলের সঙ্গে যোগ দেবেন। আগামী 24 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। প্রিমিয়ার ডিভিশনে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।